তো ফোন কেনার জন্য এক গাদা ইউটিউব ভিডিওস দেখে দেখে আপনিও কি কনফিউজড, বুঝতে পারছেন না যে আপনার কতটা র্যাম দরকার বা কতটা স্টোরেজ প্রয়োজন, নাকি কোন প্রসেসরটা আপনার জন্য বেস্ট হবে, বা কোন ফোনের ক্যামেরাটা অ্যাকচুয়ালি ভালো হবে, বা আপনি জানবেনই বা কি করে যে ফোনটা আপনি চুজ করছেন সেটা আপনার জন্য একদম পারফেক্ট হতে চলেছে 2025-এর জন্য বা তার পরে গিয়েও। তো এই সব প্রশ্নের উত্তর আজকে জানা যাক এই ভিডিওতে মাত্র 5টা সিম্পল স্টেপে। কিন্তু সবার আগে নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি কোন টাইপের স্মার্টফোন ইউজার, কারণ এটা করলে আপনি আপনার জন্য একটা বেটার ডিভাইস চুজ করতে পারবেন। কারণ আমার জন্য যে ডিভাইসটা পারফেক্ট সেটা আপনার জন্য হয়তো পারফেক্ট নাও হতে পারে। এবার সাধারণত 3 ধরনের স্মার্টফোন ব্যবহারকারী হয় বা ইউজার হয়। প্রথম হচ্ছে হেভি ইউজার, মানে আপনি 24 ঘন্টা ফোনের সাথে একদম আটকিয়ে থাকেন, গেমিং করতে পছন্দ করেন বা ভিডিও বা ফটো এডিটিং করতে খুব পছন্দ করেন, সারাদিন ধরে সেটাই করেন, বা এরকম ধরনের যে কোনো হেভি টাস্ক আপনি করতে চান, সে কন্টেন্ট ক্রিয়েশনই হতে পারে বা ব্লগিংও হতে পারে, যেটা করার দরুন আপনি আপনার ফোনের একদম শেষ লিমিট অব্দি পুশ করে দিচ্ছেন। তারপর আছে ঠিক উল্টো ইউজাররা, যাদের বলা হচ্ছে ক্যাজুয়াল ইউজার, মানে আপনি একটা ফোনের মতন ব্যবহার করেন। কথার মানে এই যে আপনি টুকটাক সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ম্যাক্সিমাম টাইমে আপনি ফোন কলস নিতেই ব্যস্ত, হয়তো হালকা ফুলকা ইউটিউব বা নেটফ্লিক্স হালকা ফুলকা দেখে নিলেন, বা হালকা ফুলকা ক্ল্যাশ অফ ক্ল্যান্স বা ক্যান্ডি ক্রাশ খেলে নিলেন, তবে আপনি একজন ক্যাজুয়াল ইউজার। তারপর আসছে ঠিক এর মাঝামাঝি যারা ইউজার, যাদেরকে বলা হয় মিড হেভি বা ব্যালেন্স টাইপ অফ ইউজার, যারা গেমিং করতে পছন্দ করলেও কিন্তু একদম বেস্ট গেমিং চাই এরকম কোনো কথা না, ক্যামেরা ভালো চাইলেও কিন্তু বেস্ট ক্যামেরা ফোন হতে হবে এরকম কোনো কথা না, মানে সবকিছুই মোটামুটি আমার ভালো চাই, ভালো ব্যাটারি চাই, ভালো সফটওয়্যার চাই, বেসিক্যালি একজন অ্যাভারেজ ইউজার। আর তারপর আছে যারা ফ্ল্যাগশিপ ফোন ছাড়া কিছু চেনেই না, তো আপনাদের জন্য আপনারা ফ্ল্যাগশিপ ফোন নিশ্চয়ই কিনতে পারেন আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন। তো সেই ক্ষেত্রে যে কোনো ফ্ল্যাগশিপ আপনি কিনতে পারেন, ওটার মধ্যে অলরেডি আপনি বেস্ট হার্ডওয়্যার বা সফটওয়্যার এক্সপেক্ট করতেই পারেন। যদি এখানে বলবো যে স্যামসাং আর অ্যাপেলের ফ্ল্যাগশিপ ফোনসগুলো কিন্তু বেটার হবে কেনাটা, আর এই সব গুণকে ভিত্তি করে কিন্তু আপনি আপনার জন্য একটা পারফেক্ট ফোন চুজ করতে পারেন। তো শুরু করছি স্টেপ নাম্বার 1, আপনার বাজেট। হ্যাঁ, এইটা আপনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত যে কোনো ফোন কেনার আগে, আর সবসময় একটা বাজেট বানিয়ে কিন্তু ওটাতে আটকিয়ে থাকবেন, একদম এদিক ওদিক নড়তে চাইবেন না আপনার বাজেটের থেকে। ডাজন্ট ম্যাটার আপনি অনলাইন থেকে ফোন কেনেন বা অফলাইন থেকে ফোন কেনেন, কারণ অনলাইনে যদি আপনি ফোন কিনতে চান তাহলে অনেক ধরনের ডিলস বা সাজেশন দেখে আপনার তো মাথা খারাপ হয়ে যেতে পারে। আর যেখানে আপনার একটা 15,000 টাকার ফোন কিনলেই হয়ে যেত, সেখানে হঠাৎ করে আপনি 30,000 টাকা ফোন কিনে নেবেন, আপনি বুঝতেও পারবেন না, আর হয়তো এই ফোনটা আপনার কোনোদিন দরকারও ছিল না। সেম জিনিসটা হতে পারে অফলাইন স্টোরের মধ্যেও, যেখানে সেলার্স গুলো কিন্তু আপনার বাজেটের থেকে আপনাকে সবসময় একটু ওপরে ঠেলার চেষ্টা করবে, মানে পুশ করার চেষ্টা করে। সবাই না করলেও ম্যাক্সিমাম লোকে এটাই করে। তার সাথে ওপো আর ভিভো জাতীয় ফোনও কিন্তু পুশ করতে চায়, তো সেই সব থেকে কিন্তু একদমই সাবধান থাকবেন। আপনার যা বাজেট হবে সবসময় ওর থেকে একটু কম বলবেন। ধরুন আপনি ম্যাক্সিমাম 15,000 টাকা খরচ করতে পারবেন, সেই ক্ষেত্রে অফলাইন স্টোরের যে সেলার থাকবে তাকে বলবেন যে আপনার বাজেট হচ্ছে 12,000 টাকা, কারণ ঘুরিয়ে ফিরে সে কিন্তু আপনার বাজেটটাকে বাড়িয়েই ছাড়বে। আর ভিভো বা ওপোর ফোন কিন্তু খুব সাবধানে কিনবেন, সবসময় অনলাইন রিভিউজ থেকে 2-3টা ফোন ধরে নেবেন, ওই ফোনের মধ্যেই কেনার চেষ্টা করবেন, ওর বাইরে কিচ্ছু ওদের সাজেশন অনুযায়ী কিনতে যাবেন না। আর যদি বলেন যে কত টাকা খরচ করবেন, সেক্ষেত্রে আপনি যদি একটা হেভি ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে 30 থেকে 40,000 টাকা ম্যাক্সিমাম স্পেন্ড করাটাই আপনার জন্য ঠিক হবে। হয়তো ম্যাক্সিমাম 50 থেকে 55,000 টাকা যেতে পারেন যদি আপনি বাজারটাকে এক্সটেন্ড করতে পারেন, এর উপরে কিন্তু যাওয়ার দরকার নেই। ক্যাজুয়াল ইউজার হয়ে থাকলে আপনি 20 থেকে 25,000 টাকার মধ্যে গেলেই হবে, 15 থেকে 20,000 টাকা গেলেও আপনার চলে যাবে, কিন্তু ম্যাক্সিমাম 30,000 টাকা, তার উপরে যাওয়ার আপনার কোনো দরকার নেই। আর আপনি যদি মিড হেভি ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে 30 থেকে 40,000 টাকাই ধরে নিতে পারেন, বা ম্যাক্সিমাম আপনি কত 45 কি 50,000 টাকা, তার উপরে যাওয়ার কোনো দরকার নেই আপনাদের। তারপর আছে স্টেপ নাম্বার 2, হার্ডওয়্যার। আজকালকার দিনে কিন্তু 8GB র্যাম একটা বেসিক হওয়া উচিত। যদি আপনার বাজেটে না পান তাহলে অন্তত 6GB র্যাম নেওয়ার চেষ্টা করবেন, যদি আপনার বাজেট 15,000 টাকা বা তার উপরের দিকে হয়ে থাকে। আর ম্যাক্সিমাম আপনি যদি চান তাহলে 12GB অব্দি র্যাম আপনি ইউজ করতে পারেন, যদি আপনি একটা হেভি ইউজার হয়ে থাকেন বা মিড হেভি ইউজার হয়ে থাকে, কিন্তু ওর উপরে যাওয়ার কোনো দরকার নেই। আর সবসময় কিন্তু র্যামের স্পিড টাইপ বা র্যামের যে টাইপ হয় সেটা সবসময় চেক করে নেবেন কেনার আগে। র্যামের যে টাইপটা সেটা কিন্তু LPDDR নামে কিন্তু হয়, যেখানে কিন্তু আমার মনে হয় যে LPDDR4X এর র্যামটা মিনিমাম থাকা উচিত। উল্টো আপনি যদি পারেন তাহলে দেখবেন যে LPDDR5 বা 5X এর র্যাম বা তার উপরে কোনো র্যাম টাইপ আছে কিনা। যত বেশি নাম্বার তত ভালো আর ফাস্ট র্যাম আপনি পেয়ে যাবেন। তার সাথে যত র্যাম বুস্টার বা এইসব জিনিসগুলো আছে এইসবের থেকে দূরে থাকুন, এইগুলো অ্যাকচুয়ালি কোনো আপনার কাজে আসবে না। স্টোরেজের ক্ষেত্রে আপনি যদি একটা ক্যাজুয়াল ইউজার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 128GBটা মিনিমাম আপনাকে বলবো যে ওইটুকু কিনুন। সেটা UFS 3.1 এর হতে পারে। হ্যাঁ, স্টোরেজেরও কিন্তু অনেক স্পিড টাইপ আছে, যেটা শুরু হয়েছিল eMMC যে স্টোরেজ দিয়ে, সেটা অনেকটাই স্লো হতো, আজকালকার দিনে UFS স্টোরেজ হয়। তো মিনিমাম আপনাকে বলবো যে UFS 3.1 বা অন্তত UFS 2.2 এর স্টোরেজ নিন আপনি যদি 128GB কোনো স্টোরেজওয়ালা ফোন কেনেন, স্পেশালি আপনি যদি ক্যাজুয়াল ইউজার হয়ে থাকেন। বাদ বাকি যারা মিড হেভি বা হেভি ইউজার আছে, বা যারা গেমিং করতে চান বা এডিটিং করতে চান বা ব্লগিং করতে চান, তাদের কিন্তু মিনিমাম 256GB স্টোরেজ নেওয়া উচিত, আর অন্তত ওর মধ্যে কিন্তু UFS 4.0 স্টোরেজ স্পিড থাকা উচিত। প্রসেসরের দিক থেকে যদি কথা বলি, তাহলে যে কোনো নতুন প্রসেসর কিনলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে, যদিও অনলাইন রিভিউ কিন্তু সবসময় চেক করে নেবেন যে এই প্রসেসরটা অ্যাকচুয়াল কোনো আপগ্রেড নাকি পুরাতন কোনো প্রসেসর কি নতুন নামে ওটাকে রিলিজ করা হয়েছে, কারণ এরকম কিন্তু হয়। যে কোনো নতুন মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগন প্রসেসর আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, অ্যান্ড্রয়েড স্কোর দেখে সবসময় কেনা উচিত, কিন্তু ওটা দেখি পুরোপুরি কিন্তু বেস করা উচিত না একটা ফোনের পারফরমেন্স। তো সেই অনুযায়ী আপনি যদি একজন হেভি ইউজার হয়ে থাকেন বা এমন একটা ফোন কিনছেন যেটা 35,000 টাকা বা 40,000 টাকা বা তারও উপরে দাম, সেটা কিন্তু কম করে আমার মনে হচ্ছে যে 1 থেকে 2 মিলিয়ন বা তারও উপরে অ্যান্ড্রয়েড স্কোর থাকা উচিত। 30,000 টাকা আশেপাশে যদি আপনি কোনো ফোন কেনেন, তাহলে সেখানে অন্তত 8 লাখ থেকে 1 মিলিয়নের স্কোর থাকা উচিত অ্যান্ড্রয়েডে। 20 থেকে 25,000 টাকার মধ্যে যদি কোনো ফোন কেনেন, সেই ক্ষেত্রে 7 থেকে
8 লাখের অ্যান্ড্রয়েড স্কোর থাকা উচিত। 15 থেকে 20,000 টাকার যদি কোনো ফোন কেনেন সেই ক্ষেত্রে কিন্তু ওর মধ্যে 6 থেকে 7 লাখের অ্যান্ড্রয়েড স্কোর থাকা উচিত। আর ওর নিচে যাই কিনবেন 4 থেকে 5 লাখের অ্যান্ড্রয়েড স্কোর হলে কিন্তু মোটামুটি আপনার কাজ চলে যাবে। তাও ইউটিউব রিভিউস কিন্তু নিশ্চয়ই দেখে নেবেন। তার সাথে এটাও চেক করে নেবেন যে কোনো কম দামি ফোনের প্রসেসর কোনো দামি ফোনের মধ্যে ব্যবহার করা হচ্ছে কিনা, কারণ এটা কিন্তু অনেক সময় করে, স্পেশালি ওপো আর ভিভোর মতন ব্র্যান্ড। তার সাথে মিনিমাম 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকা উচিত। হ্যাঁ, আপনি যদি কোনো কম্প্যাক্ট ফোন চুজ করেন সেই ক্ষেত্রে ওটা 4000 মিলি অ্যাম্পিয়ারের কাছাকাছি হতেই পারে, কিন্তু কোনো হেভি ইউজারদের জন্য কিন্তু কম্প্যাক্ট ফোন একদমই না। তার সাথে 33 ওয়াটের চার্জিং তো আমার মনে হচ্ছে মিনিমাম 15,000 টাকার কমে যে ফোনগুলো আছে ওদের থাকা উচিত। 15 থেকে 20,000 টাকার মধ্যে বা তার একটু উপরে 45 ওয়াটের চার্জিং থাকলেই হবে। এবার 30,000 টাকা বা তার উপরে হলে কিন্তু 67 ওয়াটের বা 100 ওয়াটের চার্জিং বা তার উপরে হলে যে কোনো একটা হলেই হলো। মানে মিনিমাম 35 থেকে 67 ওয়াটের যদি চার্জিং থাকে তাহলে ওটাতে আপনার কাজ চলে যাবে। স্টেপ 3 সফটওয়্যার। হ্যাঁ, এবার অনেকের জন্য কিন্তু সফটওয়্যার অত ম্যাটার করে না, আর তার সাথে এখনকার দিনে কিন্তু ম্যাক্সিমাম ফোনের কোম্পানি আপনাকে একটা স্মুথ আর স্টেবল সফটওয়্যার দিয়ে দেয়। তাও ওদের মধ্যে কিন্তু অনেকগুলো ভুলভাল কাজও করে। যেমন সবসময় যখন ফোন চেক করবেন ওর মধ্যে চেক করে নেবেন যে সফটওয়্যারের মধ্যে কোনো কি আনওয়ান্টেড ব্লোটওয়্যার আছে বা হট অ্যাপস বা হট গেমস এইসব জাতীয় জিনিস আছে কিনা, বা উল্টোপাল্টা নোটিফিকেশন ঢোকে কিনা, এইসবগুলো চেক করে নেবেন। ওইসব জাতীয় তাহলে কিন্তু ফোনটা না কেনাটাই ভালো, বা অন্তত অ্যাটলিস্ট ওইগুলো ফোন থেকে পুরোপুরি রিমুভ করা যাবে এরকম দেখেই তবে ফোনটা চুজ করবেন। আর তার সাথে এখনকার দিনে যদি আপনি কোনো ফোন কেনেন সেই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড 15 তো আউট অফ দ্য বক্স থাকাই উচিত। হ্যাঁ, আপনি যদি লাস্ট ইয়ারে কোনো ফোন এবারে ভালো ডিলে পেয়ে যান সেই ক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড 13 বা 14 নিতে পারেন, কিন্তু কোনো লেটেস্ট ফোনে স্পেশালি যদি আপনি 30,000 টাকার উপরে খরচ করেন ওর মধ্যে অ্যান্ড্রয়েড 14 দিয়ে লঞ্চ হচ্ছে এটা কিন্তু একদমই মেনে নেবেন না। তো সেই অনুযায়ী আপনি যদি একজন ক্যাজুয়াল ইউজার হয়ে থাকেন, মানে 15 থেকে 20,000 টাকা স্পেন্ড করলেই আপনার হয়ে যাবে, সেই ক্ষেত্রে 2 থেকে 3টে মেজর অ্যান্ড্রয়েড আপডেটস থাকা উচিত, আর 3 থেকে 4 বছরের সিকিউরিটি আপডেটস। 25 থেকে 30,000 টাকার আশেপাশে যদি কোনো ফোন চুজ করে থাকেন তাহলে 3 থেকে 4টে মেজর অ্যান্ড্রয়েড আপডেটস থাকলেই হবে, আর তার সাথে 4 থেকে 5 বছরের সিকিউরিটি। আর এদিকে 35,000 টাকা বা 40,000 টাকা বা তারও উপরে যদি কোনো ফোন কেনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি 4 থেকে 5টা মেজর অ্যান্ড্রয়েড আপডেটস আপনার দরকার, আর তার সাথে 5 থেকে 6 বছরের সিকিউরিটি আপডেটস। আর এর থেকে বেশি দাম দিয়ে ফোন কিনলেও কিন্তু এটাই মিনিমাম থাকা উচিত। হ্যাঁ, আইফোন যদি চুজ করেন সেই ক্ষেত্রে এইসব ভাবার দরকার নেই। হ্যাঁ, আনটিল এন্ড আনলেস আপনি একজন পুরাতন আইফোন কিনছেন বা একটা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনছেন সেই ক্ষেত্রে সবসময় দেখে নেবেন যে ওই আইফোনটা কবে রিলিজ হয়েছিল, কারণ আইফোনে কিন্তু যবে থেকে রিলিজ হয় তারপর থেকে মোটামুটি 6 বছরের আপডেটস দেয়। তো যত পুরাতন আইফোন তত কম আপডেটস আপনি পাবেন। আর আপনি যদি আইফোনের মধ্যে কোনো এআই ফিচার ব্যবহার করতে চান তাহলে মিনিমাম আপনাকে আইফোন 15 প্রো মডেলগুলো কিনতে হবে বা আইফোন 16 সিরিজটা কিনতে হবে। আর হ্যাঁ, এখানে কোনো হট অ্যাপস হট গেমস এইসব জাতীয় কোনো জিনিসের সমস্যা নেই। নাম্বার 4 ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লে কিন্তু সব থেকে ইউজড জিনিস একটা স্মার্টফোনের মধ্যে, আর তার সাথে এই জিনিসটা কিন্তু সবাই নেগলেক্ট করে চলে যায়। দেখুন, স্ক্রিন সাইজ তো সাবজেক্টিভ, কারো ছোট পছন্দ কারোর বড়, কিন্তু আপনি যতক্ষণ না একটা একদমই বাজেট ফোন কিনছেন, মানে ধরুন 10 থেকে 12,000 টাকার ফোন, ওর উপরে যদি আপনি কিছু কেনেন মানে 15,000 টাকা বা তার উপরে, তাহলে অ্যাটলিস্ট ওর মধ্যে কিন্তু একটা অ্যামোলেড ডিসপ্লে থাকতেই হবে আজকের দিনে। ফ্ল্যাট অ্যামোলেড হলে ভালো, বা কার্ভড হলেও অ্যাজ সাচ কোনো সমস্যা নেই, শুধু প্রোটেকশনের দিক থেকে একটু ওটার পয়েন্ট কমে যাবে। তার সাথে মিনিমাম ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে আপনাকে কিনতেই হবে আজকের দিনে, যেখানে সবসময় কিন্তু পিক ব্রাইটনেস দেখবেন না, হাই ব্রাইটনেসের যে নাম্বার আছে ওটা দেখবেন, ওটা কিন্তু অ্যাকচুয়াল কাজে আসে। আর সেখানে 15 থেকে 35,000 টাকার যে ফোন কিনছেন ওর মধ্যে অন্তত 1000 নিটসের হাই ব্রাইটনেস থাকতে হবে। ওর নিচে যা ফোন কিনবেন 700 থেকে 800 পিক ব্রাইটনেস হলেও কাজ চলে যাবে। 30,000 টাকা আশেপাশে যদি যান তাহলে সেখানে কম করে 1400 নিটসের পিক ব্রাইটনেস থাকতেই হবে, বা তার উপরে যদি কোনো ফোন কেনেন 35-40,000 টাকা বা তার উপরে, তাহলে ওর মধ্যে কিন্তু কম করে 1600 নিটসের হাই ব্রাইটনেস মধ্যে থাকতে হবে। পিক ব্রাইটনেস না, হাই ব্রাইটনেস সবসময় দেখবেন, কারণ পিক ব্রাইটনেস কিন্তু কয়েকটা ক্ষেত্রেই কাজে আসে, ম্যাক্সিমাম আপনার কিন্তু হাই ব্রাইটনেসেই কাজে আসবে। আর তার সাথে একটা ভালো প্রোটেকশন যদি ডিসপ্লের মধ্যে পেয়ে যান তাহলে তো ভালোই হয়। স্টেপ 5 হচ্ছে ক্যামেরা, কারণ আজকালকার দিনে কিন্তু ক্যামেরাটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সে যাই বাজেটে আপনি ফোন কিনুন ক্যামেরা কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখুন, মেগাপিক্সেলস কিন্তু ম্যাটার করে না, ওটা মেন সেন্সারের জন্যই, কারণ মেন সেন্সার আজকালকার দিনে দেখতে পেয়ে যাবেন যে 50 মেগাপিক্সেল তো মিনিমাম পেয়ে যাবে, তো ওটাই কিন্তু মিনিমাম থাক। আর তার সাথে ওর মধ্যে যদি আপনি ওআইএস বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন পেয়ে যান তাহলে তো কথাই না। 15,000 টাকা বা তার নিচের যে ফোনগুলো থাকে সেখানে কিন্তু ওআইএস সাধারণত দেখা যায় না, কিন্তু ওর উপরে যাই ফোন কিনবেন ওর মধ্যে কিন্তু ওআইএস থাকতেই হবে। তার সাথে দেখবেন যে আজকালকার দিনে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা কিন্তু 8 মেগাপিক্সেলের দিয়ে থাকে, যেটা 20,000 টাকার মধ্যে যে ফোনগুলো সেটার মধ্যে তো ঠিক আছে, কিন্তু ওর উপরে যে ফোনগুলো লঞ্চ হচ্ছে ওর মধ্যে 8 মেগাপিক্সেল কেন দিচ্ছে আমি জানি না। মিনিমাম আমার মনে হয় 12 থেকে 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতে হবে 30,000 টাকা বা তার আশেপাশে যে ফোনগুলো রিলিজ হচ্ছে সেইগুলোর মধ্যে। আর যদি না পান তাহলে কি বলা যাবে, 8 মেগাপিক্সেল নিয়ে কাজ চালাতে হবে। তাছাড়া 30,000 টাকার উপরে যদি কোনো ফোন কেনেন বা 30,000 টাকার আশেপাশে যদি কোনো ফোন কেনেন ওর মধ্যে অন্তত একটা টেলিফোটো লেন্স থাকা উচিত আজকের দিনে। আর তার সাথে যদি ওর মধ্যে ওআইএস পেয়ে যান তো আরোই ভালো। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, যতই মেগাপিক্সেল বা হার্ডওয়্যার ভালো দিক আপনাকে, মেন ব্যাপারটা হচ্ছে ওর প্রসেসিংটা, মানে আইএসপি। আর সেটা তখনই ভালো হবে যদি ফোনের সফটওয়্যার প্রসেসিং ভালো থাকে আর তার সাথে একটা ভালো প্রসেসর পান। ক্যামেরা ফোন কিন্তু ওর মধ্যে একটা পুরাতন বা উইক প্রসেসর আছে, সেখানে কিন্তু আপনার আউটপুটটা অতটা ভালো নাও আসতে পারে। তো সেই জন্য রেকমেন্ড করবো সবসময় একটা ডেডিকেটেড ক্যামেরা রিভিউ ইউটিউবে গিয়ে দেখে নেবেন, তাহলে আপনি বেটার বুঝবেন ক্যামেরার জন্য যদি কোনো আপনি ফোন কিনতে চান। তো এইগুলো ছিল একটা কি হাইলাইটিং পয়েন্ট যেগুলো দেখে একটা ফোন কেনা উচিত। কিন্তু তার সাথে আরো অনেক জিনিস থাকে, যেমন হচ্ছে ধরুন বিল্ড কোয়ালিটি, লুক অ্যান্ড ডিজাইন, আইপি রেটিং, গেমের মধ্যে ফ্রেম রেটের যে স্টেবিলিটি, নেটওয়ার্ক স্টেবিলিটি, তার সাথে এআই ফিচার্স, এইগুলো কিন্তু অ্যাড অন, মানে এইগুলো কিন্তু এক্সট্রা ফিচার বলেই আমি ধরবো। তো আপনাদের যদি দরকার হয়ে থাকে এইসব ফিচার, যেমন ধরুন ওয়্যারলেস চার্জিং হতে পারে, তো সেই সব ক্ষেত্রে কিন্তু সবসময় ইউটিউব ভিডিও দেখে নেবেন, 2-3টে দেখুন, তার বেশি দেখার কোনো দরকার নেই। কিন্তু আপনার যদি স্পেসিফিক ক্যামেরার জন্য বা গেমিং এর জন্য ফোন চাই সেই ক্ষেত্রে কিন্তু ডেডিকেটেড ভিডিওগুলো দেখে
দেখেই তবে আপনি চুজ করবেন। তো জানেন আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে বা আপনাদের ডাউটস যদি ক্লিয়ার হয়ে থাকে, কিছু যদি ডাউটস এখনো থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর অ্যাজ ইউজুয়াল আমি ছিলাম রিদীপ, দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। অনেকদিন পর ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক দুঃখিত।